শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে কবিতা নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যের একটি অত্যন্ত মজার বিষয় হচ্ছে কবিতা, অথচ তোমরা কবিতা অনেক ভয় পাও। এই কবিতা ভীতি দূর করার জন্য আমি তোমাদেরকে আজকে কবিতা সম্পর্কে অনেক কিছু বলবো। আসলে জীবন এবং প্রকৃতির নানা উপাদান নিয়ে কবিরা কবিতা রচনা করে থাকেন। সেই সুদূর আকাশের তারা থেকে শুরু করে একটি ছোট্ট ঘাসফুল পর্যন্ত কবিতার বিষয় হয়ে ওঠে কবিদের কাছে। কবিতার ক্ষেত্রে কোনো কোনো কবি প্রকৃতিকে বেছে নেয়, কেউ বেছে নেয় মানব জাতিকে, কেউ বেছে নেয় যুদ্ধ বিগ্রহ, কিংবা কেউ ছোট্ট একটি উপাদান কেউ বেছে নিতে পারে। এই যে নানা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের কথা বিচার করে এক একজন কবিকে এক একটি নামে ডাকা হয়। যেমন নজরুলকে বলা হয় বিদ্রোহী কবি, রবীন্দ্রনাথ বিশ্বকবি, ছন্দের জাদুকর হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত, জসিমউদ্দিনকে বলা হয় পল্লী কবি। বাংলা সাহিত্য কবিতার ধারা অত্যন্ত সমৃদ্ধ। এখানে আরও কিছু কবির নাম আমি বলছি, যেমন সুকান্ত ভট্টাচার্য রয়েছেন, জীবনানন্দ দাশ রয়েছেন, কামিনী রায়, কবি সুফিয়া কামাল, অনেক অনেক কবি। তো নিশ্চয়ই তোমরা এদের অনেক লেখা পড়েছ এবং কবিতা পড়েছ এবং সামনে আরও অনেক কবিতা পড়বে। এই যে কবিদের বৈশিষ্ট্যগুলো দেখেও আমরা যার যার কবিতার বিচার করতে পারি যে তার কবিতার বিষয়বস্তু কী, সে তার কবিতায় কী বোঝাতে চেয়েছে। এই যে আমি বললাম যে প্রকৃতি নিয়ে প্রায় সব কবি লিখেছেন, কারণ প্রকৃতির এত উপাদান রয়েছে যা থেকে কবিরা তাদের সমৃদ্ধ কবিতা ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পেরেছে। কিন্তু কথা হলো যে কোনো কোনো কবি একটি ছোট্ট উপাদানকেও তার কবিতায় তুলে ধরেছেন অনেক যত্ন করে। যেমন কাজী নজরুল ইসলাম। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমরা কাজী নজরুল ইসলামের ঝিঙে ফুল, ছোট্ট একটি ঝিঙে ফুলকে কি অসাধারণভাবে উপস্থাপন করেছে। আসলে কবিরা ছোট্ট একটি উপাদানকে কত সুন্দরভাবে উপস্থাপন করে, আমরা মুগ্ধ হই সেই ব্যাপারটি দেখে। আর কারণ কবিতা হচ্ছে একটি অনুভূতির জায়গা। নিশ্চয়ই ঝিঙে ফুলকে দেখে কবি তার কবি দৃষ্টি দিয়ে অপলকভাবে দেখেছেন, যার জন্য ঝিঙে ফুল নিয়ে এত সুন্দর একটি কবিতা রচনা করতে পেরেছেন। আমরা তো প্রতিনিয়তই কত কিছু দেখছি, কিন্তু আমাদের ভিতরে কিন্তু সেই অনুভূতিটা কাজ করবে না। তাহলে আমরা কি বলবো যে কবিতা হচ্ছে একটি অনুভূতির জায়গা, একটি অনুভবের জায়গা। আর কবিতায় রয়েছে ছন্দ। এই ছন্দের মিলের জন্য কবিদের একটি কবি ভাষা রয়েছে। তারা চাইলে ছন্দের জন্য নিত্য নতুন ভাষা তৈরি করতে পারেন। অর্থাৎ তারপরে যেন কবিতাটা সমৃদ্ধ হয় এবং কবি তার মনের মাধুরী মিশে কবিতাটাকে উপস্থাপন করতে পারে। বন্ধুরা, আমি আগেই বলেছি যে বাংলা সাহিত্যের কবিতা একটি সমৃদ্ধ ভাণ্ডার, কারণ বাংলা সাহিত্য শুরুতে পদ্মে পদ্মে সবকিছু লেখা হতো। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন যে চর্যাপদ, সেই চর্যাপদ কিন্তু পদ্মে পদ্মে লেখা, যা ছিল বৌদ্ধ ধর্মের সাধন সঙ্গীত। অর্থাৎ আমরা কোনো অবস্থাতেই আমরা কবিতাকে, আমরা ছন্দকে আমরা অস্বীকার করতে পারি না। তো সেই জন্য বাংলা সাহিত্যের একটি বিশাল অংশ জুড়ে আছে কবিতা, যে কবিতাকে আমাদের ভয় পেলে চলবে না, বরং কবিতাকে ভালোবাসতে হবে। কারণ এর সাথে জড়িয়ে থাকে কবিদের আবেগ, অনুভূতি, প্রকৃতির বিভিন্ন নিদর্শন, অনেক কিছু, নানা দিক রয়েছে। কাজেই তোমরা কবিতাকে না ভয় পেয়ে ভালো করে কবিতা পাঠ করবে। প্রথমত তোমরা কবিতা পাঠের শুরুতেই তোমরা কবি পরিচিতিটি পড়বে। যদি কবি পরিচিতি জেনে নাও, তাহলে বুঝবে যে এই কবি কী ধারার কবিতা লেখেন এবং তার লেখনী কোন ধারায় প্রচলিত। তাহলে তুমি কবিতার অনেক বিষয়বস্তু সহজেই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এইভাবে কবিতা পাঠ করতে থাকবে এবং কবিতা ভীতি দূর হবে তোমাদের নিশ্চয়ই। আমি পরবর্তীতে আমার ভিডিওতে তোমাদের সামনে কবিতার সৃজনশীল প্রশ্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। যতক্ষণ না তোমরা কবিতাকে অনুধাবন করতে পারবে, ততক্ষণ আমি কোনোভাবেই তোমাদের সৃজনশীল প্রশ্ন শেখাতে পারবো না। তো আগে তোমরা কবিতার বিষয়বস্তুগুলো আয়ত্ত করার চেষ্টা করো। কিভাবে সেটা করবে? ওই যে বলেছি, কবিদের বৈশিষ্ট্য দেখে এবং কবিতা পড়ে, কবিতার পাঠ পরিচিতি, কবি পরিচিতি পড়ে, বিষয়বস্তু পড়ে আগে কবিতাটাকে আয়ত্ত করবে। তারপরে আমি তোমাদের সাথে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা বাংলা সাহিত্যে গদ্যের প্রশ্ন যাও লিখতে পারো, কিন্তু পদ্যের ক্ষেত্রে তোমাদের খুবই সমস্যা হয়ে যায়। আশা করি সেই সমস্যা তোমাদের আর থাকবে না। ধন্যবাদ সবাই।